রিকনসিলিয়েশনের যে প্রস্তাবনাটা আছে বিএনপির ইশতেহারে যেটা আছে সেটা আসলে প্রসেস কি হওয়া উচিত? মাসুদ কামাল, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে যেমনটা উল্লেখ করছিলাম, যিনি কিনা আসলে অপরাধী, ফৌজদারি অপরাধে যিনি অভিযুক্ত, তার তো প্রসেসটা আলাদা, যে মামলার মধ্যে দিয়ে তার বিচার হবে। কিন্তু যিনি নৈতিকভাবে অপরাধী, তিনি কি নিজে এসে বলবেন যে আমি আসলে অপরাধী, নাকি আসলে কোন প্রসেসে এটা হওয়া উচিত? নাকি এই কমিটি নিজেরাই অ্যাপ্রোচ করবে যে তোমরা আসলে ভুল স্বীকার করতে চাও কিনা? দেখেন, যে জিনিসটা আপনি বলছেন না, এই ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমরা আগে কখনো এই ধরনের কোনো উদ্যোগ দেখিনি কারোর মধ্যে থেকে। তো আমার নিজের, যদি আমাকে বলেন তুমি করো, তাহলে আমি কীভাবে ভাবি সেটা আমি হয়তো আপনাকে বলতে পারি। আমি প্রথমত যে জিনিসটা ভাবি, আমি কিছু ক্যাটাগরি করব। যেমন ধরেন আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগকে 2009 থেকে ধরি, 9-এর পরের থেকে, মানে 14, 18 এবং 24। এই যে 3টা নির্বাচন আছে, এই 3 নির্বাচনে যত লোক নির্বাচিত হয়েছেন এমপি, যত লোক এমপি হতে চেয়েছেন, মানে কি মনোনয়নপত্র কিনেছেন, ঠিক আছে, এই একটা তালিকা করেন আপনি। যত লোক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন একটা তালিকা করেন। যত লোক আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন, ইনক্লুডিং টেকনোক্রেট মন্ত্রী, এই একটা তালিকা ধরেন। যত লোক জেলা কমিটিতে ছিলেন সেই তালিকাটাও করেন। যত লোক উপজেলা কমিটিতে ছিলেন সেই তালিকাটাও করেন। এমন যত লোক ইউনিয়ন কমিটিতে ছিলেন, ইউপি কমিটিতে, ইউনিয়ন পরিষদ কমিটি, তাদের তালিকাও নেন। এই সবগুলিকে মাত্রা অনুযায়ী একটা ক্যাটাগরি করেন, যে এই লোকগুলি দুষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। একইভাবে আপনি যুবলীগেরও করেন, স্বেচ্ছাসেবক লীগেরও করেন, ছাত্রলীগেরও করেন। এই 15 বছরের এইগুলি হলো নেতা, আমি প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। এই সবগুলির দিকে আপনি কঠিন দৃষ্টিতে তাকান এবং এদের ব্যাপার নিয়ে আপনারা সার্চ করেন। এর বাইরে যারা আছে, যুব মহিলা লীগের প্রতি একটু মায়া দেখাইলেন মনে হয়। বলতে ভুলে গেছে, মায়া দেখাই নেই, ওইটাও রাখেন, আমার কোনো আপত্তি নেই, ওইটাও রাখেন। এরাও আপত্তি নেই, ওইগুলো রাখেন, অনাপত্তি দিয়ে জানিয়েছেন, এগুলিও রাখেন আপনি। আমি বলছি যে এটা একটা ক্যাটাগরি করেন। এই ক্যাটাগরিতে যা পরে পড়ুক, এইগুলি হলো গিয়ে যে সুবিধাভোগী হওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে 2-একটা ভালো হতে পারে, আপনারা চেক করে দেখবেন। প্রশাসনের পরে আসে, আগে আওয়ামী লীগ। প্রশাসনকে তো নিষিদ্ধ করে নাই, নিষিদ্ধ করছে তো আওয়ামী লীগ। যে তবাই তো আসবে আওয়ামী লীগের লোক, তবাই তো প্রশাসনরা আসবে না, ওরা তো বহাল তবিতে এখনো আছে, এটা করে লাভ নাই ভাই। যারা ডিসি, এদের নিয়ে কোন আমলে হয়েছে? আওয়ামী লীগ আমলে হয় নাই, অথবা ধরেন তারা কি আওয়ামী লীগ আমলে প্রমোশন পায় নাই, সুবিধা পায় নাই। এখন তারা কয়েছে আমি গুপ্ত শিবির, কেউ কয়ে আমি গুপ্ত ছাত্র দল, সব তো আওয়ামী লীগ সুবিধা। আগামীকালকে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বলবে চাপে ফিরে কইছিলাম গুপ্ত শিবির, আসলে আমি আওয়ামী লীগার। ভাই এদের ক্যারেক্টার আমার জানা আছে, ওগুলো বাদ দেন। তো এখন আমি বলছি এগুলিকে আপনি এক লাইন করেন। বাকি যারা আছে তারা যেটা করতে পারে, তারা সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভাবধারা বিশ্বাসী। তারা বলবে যে আমাদের দল যা করছে সেই জন্য আমরা লজ্জিত এবং অনুতপ্ত। তারাও কিন্তু একটা বলবে, কারণ তুমি তো ওই দলটা ত্যাগ করো নাই ভাই, তুমি তো সামহাও দলের সঙ্গে ছিলা, সুবিধাভোগী তো, সুবিধা, তুমি অত অপরাধ করো নাই, সুবিধা। তখন তুমি বলবা যে আমার দল যা করছে তার জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। বেশ, ফাইনাল, সিম্পল। এখন আমি প্রতিদিন পলিটিক্স করো, সমস্যা কি? এবং এই কাজ খেলে এখানে না, এই কাজ কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না, এটা জামাতের জন্য প্রযোজ্য। জামাতের তখন যারা ছিলেন তারা যদি থাকে, তাদের যারা ছিলেন তাদেরকে একসঙ্গে করেন। আর বাকিরা বলবে যে আমার দল যেটা করছে, তখন আমার জন্ম না হলেও আমার দল যেটা করছে সেই ভূমিকার জন্য আমি অনুতপ্ত এবং জাতির কাছে ক্ষমা প্রার্থী বলে তারা রাজনীতি করুক। জামাতের 1971 ভূমিকা নিয়ে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো এটা একটা পথ হতে পারে। আমরা দেখছি সামনে জুলাই সনদ নিয়ে একটি সংকট সৃষ্টি হতে পারে, এক ধরনের সমালোচনা সৃষ্টি হতে পারে। কারণ জুলাই সনদে আমরা দেখছি এরকমটা দাবি এসেছে কোথাও কোথাও থেকে, যে সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে। এমনকি জামাতের আমিরও এই কথাটি বলেছেন। আমরা তো জানি যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করেছে বিএনপি।